মডার্ন কেমিস্ট্রি মোস্টলি ডিপেন্ড করে ইলেকট্রন বিন্যাসের উপর। একটি পরমাণু কতটা রিঅ্যাক্টিভ হবে, তার বৈশিষ্ট্য মেটালিক হবে নাকি নন মেটালিক হবে, এসব বুঝতে হলে তার ইলেকট্রন বিন্যাস জানা দরকার। এখন প্রশ্ন হলো, ইলেকট্রন বিন্যাস কি? একটি পরমাণুর যতগুলো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন সমূহ কোন উপশক্তি স্তর বা কোন অরবিটালে কতটি করে আছে তা উপস্থাপন করা হয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s1, অর্থাৎ প্রধান শক্তি স্তর 1 এর উপশক্তি স্তর s এর 1s অরবিটালে একটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রন বিন্যাসকে এইভাবে উপস্থাপন করা যায়। একটি ইলেকট্রন আছে, এটাকে বলা হয় অরবিটাল ডায়াগ্রাম। এরকম তীর চিহ্ন দ্বারা বোঝায় ইলেকট্রনের স্পিন প্লাস হাফ। বিপরীত মুখী তীর চিহ্ন দ্বারা বোঝায় ওই ইলেকট্রনটির স্পিন মাইনাস হাফ। কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে হলে আমাদের কয়েকটি নীতি জানা দরকার: পলির বর্জন নীতি, আউবাউ নীতি এবং হুন্ডের নীতি। এখন আমরা দেখব পলির বর্জন নীতি কি। আমরা জানি পরমাণুতে অসংখ্য অরবিটাল থাকে। এখন প্রশ্ন হলো, একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? এর জবাব পাওয়া যায় পলির বর্জন নীতি থেকে। পলির বর্জন নীতি হলো, কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। বা এটাকে এভাবেও বলা যায়, দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ প্রধান, সহকারী এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়। আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টি এবং এই 2টি ইলেকট্রন থাকে 1s অরবিটালে। এখন এই 2টি ইলেকট্রন 1s অরবিটালে কিভাবে থাকে? 3টা সম্ভাব্য অবস্থা হতে পারে। 2টি ইলেকট্রনের স্পিন একইমুখী হবে, অর্থাৎ দুটিরই প্লাস হাফ, একটির প্লাস হাফ একটির মাইনাস হাফ। আরেকটি হতে পারে দুটিরই মাইনাস হাফ। এ বি সি দিলাম। এখন কোনটি সঠিক হবে? এর ক্ষেত্রে যদি আমি ইলেকট্রন দুটির কোয়ান্টাম সংখ্যার মান দেখি, n l m s, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও একই। এবার যদি আমরা বি এর ক্ষেত্রে দেখি, n l m s 1 0 0, একটি ইলেকট্রনের প্লাস হাফ, অপর ইলেকট্রনের মাইনাস হাফ। সি এর ক্ষেত্রে যদি দেখি, n l m s, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে 1 0 0, মাইনাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও 1 0 0, মাইনাস হাফ। পলির বর্জন নীতি অনুযায়ী বি সঠিক। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, অর্থাৎ 4টি হুবহু মিলে যাবে না।
বা তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটি অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটা অনেকটা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের মতো। যেমন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডে সাধারণত 13 ডিজিট থাকে। এই 13 ডিজিটের কিছু নাম্বার ওই ব্যক্তিটি কোন জেলার অন্তর্ভুক্ত সেটা নির্দেশ করে। তারপরের কিছু ডিজিট উপজেলা নির্দেশ করে। তারপরের কিছু ডিজিট ইউনিয়ন নির্দেশ করে। তারপরের কিছু ডিজিট ওই ব্যক্তি যে ফর্ম পূরণ করে এই আইডি কার্ডের আবেদন করছে ওই ফর্মের নাম্বার নির্দেশ করে। তো দুইজন ব্যক্তির জেলা, উপজেলা, ইউনিয়ন এই তিনটা মিলে গেলেও এই ফর্মের নম্বর অবশ্যই ভিন্ন হবে। ইলেকট্রনের ক্ষেত্রেও তাই। প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হলেও এই চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এই নীতিটা আমরা এইভাবে একটু টেস্ট করতে পারি। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় প্যারাচুম্বক পদার্থ, আর যারা চুম্বক দ্বারা বিকর্ষিত হয় সেই সব পদার্থকে বলা হয় ডায়াচুম্বক পদার্থ। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো চৌম্বক ক্ষেত্র, শক্তিশালী চৌম্বক এখানে দেয়া আছে। কোনো ডায়াচুম্বক পদার্থকে যদি চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে দেখা যায় সেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না। যেমন এখানে একটি ডায়াচুম্বক পদার্থ দেয়া হলো, চৌম্বক ক্ষেত্রের সাথে আটকে থাকছে না, নিচে পড়ে যায়। কিন্তু কোনো প্যারাচুম্বক পদার্থকে যদি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে দেখা যায় যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আটকে গেছে। পরীক্ষা করে দেখা গেছে হিলিয়াম ডায়াচুম্বক পদার্থ। হিলিয়ামের দুটি ইলেকট্রনের স্পিন যদি একইমুখী হতো তাহলে এই দুই ইলেকট্রনের ফলে যে নিট চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হতো এই চৌম্বক ক্ষেত্র অপর একটি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হতো, ফলে হিলিয়াম হতো প্যারাচুম্বক। কিন্তু আমরা দেখলাম হিলিয়াম ডায়াচুম্বক। এর কারণ হলো হিলিয়ামের যে দুটি ইলেকট্রন আছে তাদের স্পিন বিপরীতমুখী। বিপরীতমুখী হওয়ার কারণে একটি ইলেকট্রন যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে তা অপর ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্যান্সেল হয়ে যায়, কারণ এদের দিক ভিন্ন হয়। একটি ইলেকট্রন ঘোরে ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ফলে নেট কোনো চৌম্বক ক্ষেত্র হিলিয়ামের ইলেকট্রনগুলো থেকে পাওয়া যায় না, ফলে হিলিয়াম হয় ডায়াচুম্বক পদার্থ। পলির বর্জন নীতি থেকে আমরা জানতে পারলাম একটি অরবিটাল সর্বোচ্চ দুটি ইলেকট্রন রাখতে পারে, তিনটি রাখতে পারবে না। যদি তিনটি রাখে তাহলে দেখা যাবে অবশ্যই দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়ে যাবে। সুতরাং তিনটি রাখতে পারবে না, সর্বোচ্চ দুটি রাখতে পারবে। আমরা জানি এস উপশক্তি স্তরে অরবিটাল আছে একটি, তাহলে এই উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে দুটি। পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা তিনটি, ইলেকট্রন সংখ্যা হবে এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টি। ডি উপশক্তি স্তরে অরবিটাল থাকে 5টি, সুতরাং এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টি।
এফ উপশক্তি স্তরে অরবিটাল থাকে 60টি, সুতরাং এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টি। কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? 2p6। আমরা জানি পি অরবিটাল সর্বোচ্চ 6টি ইলেকট্রন রাখতে পারে এবং এই পি অরবিটালে 6টি ইলেকট্রন আছে, সুতরাং এটি সঠিক। 3s1 এটিও সঠিক। এস অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন রাখতে পারে, এখানে আছে একটি, সঠিক। 2d5 এটি সঠিক নয়, কারণ 2d অরবিটালের অস্তিত্ব নেই। 4f12 এফ অরবিটাল সর্বোচ্চ 14টি ইলেকট্রন রাখতে পারে আর এখানে আছে 12টি ইলেকট্রন, আর 4f অরবিটাল সম্ভব, সুতরাং এটিও সঠিক। এফ অরবিটাল 14টি ইলেকট্রন রাখতে পারে, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে এফ অরবিটালে 15টি ইলেকট্রন আছে, সুতরাং এটি সঠিক নয়। ধরা যাক দুটি অরবিটাল 1s এবং 2s। এখন একটি ইলেকট্রন যদি আসে, সে কোন অরবিটালে সর্বপ্রথম প্রবেশ করবে, 1s এ না 2s এ? এটা নির্ধারিত হয় আউফবাউ নীতির মাধ্যমে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল সমূহে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তির অরবিটালের স্থিতিশীলতা বেশি। একে জার্মান ভাষায় আউফবাউ নীতি বলে। আউফবাউ শব্দের অর্থ টু বিল্ড, বা এভাবে আমরা বলতে পারি হাউ টু বিল্ড আপ অরবিটালস, অথবা বলতে পারি হাউ টু ফিল আপ অরবিটালস। 1s এবং 2s অরবিটালের মধ্যে যে অরবিটালটির শক্তি কম হবে, সেই অরবিটালে ইলেকট্রন প্রথম প্রবেশ করবে। অরবিটালের শক্তি নির্ণয় করা হয় n+l নিয়ম দ্বারা, অর্থাৎ আমরা দুটি অরবিটালের n+l এর মান কত হয় সেটা বের করব। এটা বের করার পর যে অরবিটালের n+l এর মান কম হবে তার শক্তি কম হবে এবং তাতেই ইলেকট্রন প্রথম প্রবেশ করবে। যেমন 1s এবং 2s এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এদের n+l এর মান, 1s এর n এর মান হলো 1, s এর জন্য l এর মান হবে 0, 1, n এর মান 2, s এর মান 0, n+l এর মান 2। সুতরাং দেখা যাচ্ছে 1s এর n+l এর মান কম, সুতরাং এর শক্তি কম হবে এবং ইলেকট্রন 1s এ আগে প্রবেশ করবে। যদি কখনো দুটি অরবিটালের n+l এর মান সমান হয়ে যায়, তখন কি হবে? যেমন 2p3s, 2pর n+l এর মান হবে 2 প্লাস p এর জন্য l এর মান 1, 3, আর এটা 3 প্লাস 0 ইকুয়াল 3। উভয় অরবিটালের n+l এর মান সমান। যদি সমান হয়, সেক্ষেত্রে আমাদের n এর মান দেখতে হবে, অর্থাৎ ওই অরবিটাল দুটির n এর মান দেখতে হবে। যার n এর মান কম হবে তার শক্তি কম হবে। 2p এবং 3s উভয়ের n+l এর মান সমান, এক্ষেত্রে আমরা দেখব n এর মান। 2pর n এর মান কম, সুতরাং এর শক্তি কম। যেহেতু এর শক্তি কম, সুতরাং 2pতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আউফবাউ নীতিকে এভাবে একটি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে 1s এ, 1s এর পরে প্রবেশ করবে 2s এ, 2s এর পরে প্রবেশ করবে 2p 3s, 3s এর পরে প্রবেশ করবে ইলেকট্রন 3pতে, 3pর পর 4s, 4s এর পর প্রবেশ করবে 3d, 4p, 5s, 5s এর পর এগিয়ে প্রবেশ করবে 4dতে, 4dর পর 5p, 5pর পর 6s, 6s এর পর ইলেকট্রন গিয়ে প্রবেশ করবে
4f, তারপর 5d 6p 7s। 7s এর পরে ইলেকট্রন যাবে 5f, তারপর 6d 7p। ডায়াগ্রামটা আমরা এভাবে মনে রাখতে পারি, স্কুল স্কুল, এসতে হলো স্কুল, এরপরে পাবলিক স্কুল পাবলিক স্কুল, পিতে আমরা ধরে নিলাম পাবলিক। এরপরে ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল, ডিতে আমরা ধরে নিলাম ঢাকা। এরপরে আমরা দিব ফ্রি ঢাকা পাবলিক স্কুল ফ্রি ঢাকা পাবলিক স্কুল, এতে আমরা ধরলাম ফ্রি। এবার আমরা এদের সামনে নাম্বার বসাবো। 1 পি অরবিটাল পাওয়া যায় 2 নং শক্তি স্তরে। 2 ডি অরবিটাল প্রথম পাওয়া যায় 3 নং শক্তি স্তরে, তাহলে 3। আর এফ অরবিটাল পাওয়া যায় প্রথম পাওয়া যায় 4 নং শক্তি স্তরে 4। তাহলে এইভাবে প্রথম লাইনে আমরা লিখব 1 2 3 4। 1s এর পর আসবে 2s, তারপর দিব যেখানে s আছে 2s গেল, 3s 4s 5s 6s 7s 8s। 2p, 2pর পরে দেব 3p 4p 5p 5pর পর 6p 7p। 3dর পর 4d 5d 6d। 4f এর পর 5f। তাহলে আমরা এইভাবে ডায়াগ্রামটা মনে রাখবো। স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল, ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল, ফ্রি ঢাকা পাবলিক স্কুল ফ্রি ঢাকা পাবলিক স্কুল, 2 বার করে। এরপর আমরা নাম্বার বসাবো। ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে 1s এ, তারপর 2s, 2s এর পর 2p, তারপর 3s 3p 4s, 4s এর পর 3d 4p 5s, 5s এর পর 4d 5p 6s, 6s এর পরে যাবে 4f 5d 6p 7s 5f 6d 7s 7p 8s। আশা করি এভাবে আমরা সহজেই এই ডায়াগ্রামটি মনে রাখতে পারবো। এবার আমরা একটা বিখ্যাত প্রশ্নের উত্তর দেখব। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন? ধরলাম এটা পটাশিয়ামের 19তম ইলেকট্রন। এই ইলেকট্রনের সামনে 2টি অরবিটাল আছে, 4s 3d, কিন্তু ইলেকট্রনটি 4s এ প্রবেশ করে 3d তে প্রবেশ করে না কেন? প্রথমেই আমরা এই 2টি অরবিটালের n+l এর মান বের করব। n+l 4 প্লাস s এর জন্য l এর মান 0, সুতরাং 4। এর জন্য 3 প্লাস d এর জন্য l এর মান 2,
ইকুয়াল 5। যার n+l এর মান কম তার শক্তি কম, সুতরাং 4s এর শক্তি কম। আর আউফবাউ নীতি অনুযায়ী যে অরবিটালের শক্তি কম হবে সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেহেতু 4s অরবিটালের শক্তি কম, সুতরাং 4s অরবিটালে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি প্রবেশ করে।